26/11 আর 2023-এর 7ই অক্টোবর, দুই আলাদা ভূখণ্ড, দুই আলাদা ইতিহাস, কিন্তু একই মঞ্চে একই নিশানায় এনে জুড়ে দিলেন প্রধানমন্ত্রী। জেরুসালেমের পার্লামেন্ট ভবনে দাঁড়িয়ে হামাসের আক্রমণ আর মুম্বাইয়ের রক্তাক্ত রাতকে এক সুতোয় বাঁধলেন তিনি। প্রশ্ন উঠছে, এটা কি নিছক সন্ত্রাস বিরোধী নীতির ধারাবাহিকতা, নাকি বদলে যাওয়া কূটনীতির স্পষ্ট বার্তা? যখন পশ্চিম এশিয়া জ্বলছে, তখন ভারতের অবস্থান কি কেবল বন্ধুত্বের আলিঙ্গনে সীমাবদ্ধ, নাকি তার ভিতরে আরো গভীর রাজনৈতিক হিসেব লুকিয়ে রয়েছে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী ইসরায়েল সফরে। 12 বছরের প্রধানমন্ত্রীত্বে এটা তার দ্বিতীয় ইহুদি রাষ্ট্রের সফর। এর আগে 2017 সালে ইসরায়েল সফরে গিয়ে মোদী নাচ গান করেছিলেন বলে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে উল্লেখ রয়েছে। কংগ্রেস অভিযোগ তুলেছে, মোদী জামানায় ভারতের ইসরায়েল নীতি নাকি নিয়ন্ত্রণ করতেন জেফ্রি এপস্টিন। প্রধানমন্ত্রীর এই ইসরায়েল সফরের সমালোচনা করেছেন সিপিএমও। দলের পলিট ব্যুরোতে বিবৃতিতে জানিয়েছে, যখন আমেরিকার সেনা ইরান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, সেই সময় এই সফর একেবারে অপ্রয়োজনীয়। সিপিএম বলেছে, যেভাবে ইসরায়েলের হাতে গণহত্যার রক্তের দাগ লেগেছে, তারপর মোদির এই সফর 26/11 সন্ত্রাসবাদের সঙ্গে হামাসকে একই বন্ধনীতে জুড়ে দেওয়া আসলে প্যালেস্টাইনের লড়াইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। না, এবারের মোদির সফরের বিষয়টা এতটা সরল নয়। এবার মোদির ইসরায়েল সফরে নতুন একটা শব্দ জুড়েছে, তার নাম হেক্সাগন অ্যালায়েন্স। ইসরায়েল নাকি 6 দেশের এক কৌশলগত জোট গড়তে চাইছে। ভারত তাতে যোগ দেবে কিনা তা নিয়েই জল্পনা তুঙ্গে, কিন্তু প্রশ্নটা উল্টো দিক থেকে করা দরকার। ভারত ইসরায়েল থেকে ঠিক কি পেতে চায়? আরেকটা প্রশ্ন, যখন ভারত ইসরায়েলের পাশে দাঁড়ায়, তখন ইসরায়েলি বা কি পায়? অপারেশন সিন্দুর চলার সময় বারবার শোনা গেছে চীন পাকিস্তানকে যুদ্ধের রসদ যোগাচ্ছে। চীনের পাক প্রেমী ভারতের কাছে বড় চ্যালেঞ্জ, কিন্তু কখনো কি শুনেছেন চীন ভারত সংঘাতে গালওয়ান থেকে ডোকলাম ইসরায়েল প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে? ইসরায়েল ভারতকে কূটনৈতিক সমর্থন দিয়েছে, এবং দৃষ্টান্ত শূন্য। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যুতে ইসরায়েল অধিকাংশ সময়ই হয় নীরব থেকেছে, কিংবা বিষয়টা দ্বিপাক্ষিক বলে এড়িয়ে গেছে। 2017 সালে প্রথম মোদী ইসরায়েল সফর করেছিলেন, তখন থেকেই বন্ধুত্বের ঢাক বাজছে। আর সেই বন্ধুত্বের সবচেয়ে বড় প্রতীক হয়ে সামনে এসেছে পেগাসাস, যা সফটওয়্যার ব্যবহার করে সাংবাদিক থেকে শুরু করে বিচারপতি, বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে। এটাকেই কি ভারতের প্রতি ইসরায়েলের কৌশলগত সহযোগিতা বলবো? প্রায়শই যুক্তি দেওয়া হয়, চীন আর পাকিস্তান একযোগে ভারতের বিরুদ্ধে, তাই ইসরায়েলের দিকে তাকানো ছাড়া উপায় নেই। কিন্তু প্রশ্নটা সোজা, চীন পাকিস্তানের জন্য যদি জান লড়িয়ে দিতে পারে, তাহলে ইসরায়েল কি ভারতের জন্য কোনোদিন কোনো ঝুঁকি নিয়েছে? নৈতিকতা, মানবাধিকার, যুদ্ধনীতির প্রশ্নে ইউরোপে ইসরায়েলের অস্ত্র কেনা নিয়ে তীব্র বিতর্ক হয়। ভারত সেই বিতর্ক নিঃশব্দে এড়িয়ে যায়। তাই এই সম্পর্ককে শুধু কূটনৈতিক সাফল্যের আতশবাজি দিয়ে দেখলে ভুল হবে। ঢাকের বাদ্যির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে, সেটা হলো এই বন্ধুত্বের লাভের পাল্লা কার দিকে ভারী, অথচ কে মূল্য চোকাচ্ছে? ভারত ইসরায়েল বন্ধুত্ব নিয়ে এত উচ্চগ্রামে প্রচারের মধ্যে আসল বিতর্কটাই চাপা পড়ে যাচ্ছে। এপস্টিন ফাইলস, হ্যাঁ, সেই কুখ্যাত ফাইলস। সেখানে নাকি গর্ব করে বলা হচ্ছে 2017 সালে মোদির ইসরায়েল সফর তার কথাতেই হয়েছিল। দম্ভ হোক বা সত্যি, প্রশ্ন হলো ইসরায়েল নিয়েই এমন দাবি কেন? আমেরিকার মিডিয়ায় তো এপস্টিনের ইসরায়েল যোগ নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। আর ঠিক তখন প্রধানমন্ত্রীর বিমান তেল আবিবে নামছে, তখন দিল্লিতে কংগ্রেসের পবন খেরা প্রেস কনফারেন্সে এপস্টিনের প্রকাশ পাওয়া ফাইল থেকে একের পর এক ইমেইলের টাইমলাইন পড়ছেন। প্রেস কনফারেন্সে মেল পড়ছেন পবন খেরা। 4 জানুয়ারি 2017 হরদীপ সিং পুরীর ইমেল, এপস্টিনকে দেখা করার অনুরোধ। 6 জানুয়ারি সাক্ষাৎ, তারপর এপস্টিনের মেল দীপক চোপড়াকে অনিল আম্বানিকে নিয়ে খোঁজ খবর নেওয়া। 21 ফেব্রুয়ারি অনিল আম্বানি এবং জেফ্রি এপস্টিনের বৈঠক। 2 মার্চ এপস্টিনকে মেল করে অনিল আম্বানির অনুরোধ, হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক এগোতে আপনার গাইডেন্স চাই। এপস্টিনের পাল্টা মেল, বদলে কি পাবো? অনিলের উত্তর, ভারতের পুরো বাজার। এরপর আরো ইমেল, ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাককে অনিল আম্বানি মেল করছেন,
আমেরিকার প্রতিরক্ষা চুক্তিতে ভারতের ভূমিকা কি হতে পারে বলুন। এরপর 16ই মার্চ 2017 জেফরি এপস্টিনকে আম্বানি মেল করে লিখছেন, নেতৃত্ব আপনার সাহায্য চায়। ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং স্টিভ ব্যাননের সঙ্গে দ্রুত দেখা করতে চাই, প্লিজ পরামর্শ দিন। অনিল আম্বানি এপস্টিনকে আরো লিখেছেন, প্রধানমন্ত্রী সম্ভবত মে মাসে আমেরিকা যাবেন, ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিত হবেন, এ ব্যাপারেও আপনার সাহায্য চাই। একটু থামুন, একটু ভাবুন। একজন ভারতীয় শিল্পপতি এক কুখ্যাত আন্তর্জাতিক ফিক্সারের কাছে লিখছেন, ভারতের নেতৃত্ব তার সাহায্য চায়। কিসের সাহায্য? ট্রাম্পের অন্তঃপুরে প্রবেশের দরজা খুলে দিতে? এটা যদি সত্যি হয় তাহলে প্রশ্নগুলো ভয়ঙ্কর। রাষ্ট্রনীতি আর ব্যক্তিগত লবিং, সীমারেখা কোথায়? ভারতের কূটনীতি কি আনুষ্ঠানিক চ্যানেলে চলছিল নাকি অদৃশ্য ইমেল করিডরে? আর ইসরায়েল আমেরিকা অক্ষের ভেতরে ঢোকার এই যে ব্যাকডোর কূটনীতি, তার দায় কে নেবে? বন্ধুত্বের ঢাক বাজছে, কিন্তু পর্দার আড়ালে কারা, কার সঙ্গে কি দর কষাকষি চলছিল সেটা না জানলে ছবিটা অসম্পূর্ণই থেকে যায়। ধরুন ওই মে মাসে প্রধানমন্ত্রী ওয়াশিংটন যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে, আর সেই সফরের প্রস্তুতিতে এক শিল্পপতি লিখছেন, কুখ্যাত দালাল জেফরি এপস্টিনকে যে আপনার সাহায্য দরকার। ইমেলে নম্বর দেওয়া নেওয়া হয়েছে, ফোন আলাপের ইঙ্গিতও পাওয়া গেছে। তবে সেই কথোপকথনে কি হয়েছে আমরা জানি না, অনুমানও করব না। কিন্তু 29শে মার্চ 2017 অনিল আম্বানির এই ইমেল, যেখানে লেখা হোয়াইট হাউস প্রধানমন্ত্রীর সফর ঘোষণা করেছে, তারিখটা জানতে পারবেন? সহজ প্রশ্ন, তিনি কার হয়ে তারিখ জানতে চাইছেন? সরকারি বিদেশ মন্ত্রক কি জানে না? আমেরিকায় ভারতীয় দূতাবাস জানে না? এই টাইমলাইন নিয়ে তিনজনের নাম পাশাপাশি ভেসে উঠছে, হরদীপ সিং পুরী, অনিল আম্বানি, জেফরি এপস্টিন। এখানে ভারতের বিদেশ মন্ত্রক কোথায়? রাষ্ট্রদূত কোথায়? দেশের কূটনীতি কি এখন ইমেইল আর ব্যক্তিগত নেটওয়ার্কে চলছে? আরো বিস্ফোরক দাবি, ভারতের প্রধানমন্ত্রী 2017 জুলাইতে ইসরায়েল সফরে যাচ্ছেন, সেই তথ্যও নাকি আগে থেকেই এপস্টিনকে জানানো হচ্ছে। এরপর G20-তে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সবকিছুর মাঝখানে এক দাগি আন্তর্জাতিক চরিত্রের ছায়া। কংগ্রেস মুখপাত্র পবন খেরা এই ইমেলগুলোর কথা তুলে ধরেছেন। যদি এই সমস্ত সত্যি হয় তাহলে প্রশ্নগুলো ভয়ানক। ভারত ইসরায়েল বন্ধুত্বের ভিত্তি কি? স্বচ্ছ কূটনীতি নাকি অন্ধকার লবিং? রাষ্ট্রনীতি কি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় চলছে নাকি ব্যক্তিগত যোগাযোগের শর্টকাটে? বন্ধুত্বের ঢাক বাজছে ভালো কথা, কিন্তু যদি সেই সম্পর্কের নেপথ্যে এমন চরিত্রের নাম জড়িয়ে থাকে তাহলে তা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটা জাতীয় মর্যাদার প্রশ্ন। আরো এক ধাপ এগোই, ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর আলাদা বৈঠকের পরিকল্পনা, সেটার কথাও নাকি জানানো হচ্ছে জেফরি এপস্টিনকে। জবাবে এপস্টিন লিখছেন, মোদীর সফরের তারিখ, আলোচনার ফোকাস সবই নাকি নির্ভর করছে ইসরায়েল স্ট্র্যাটেজির ওপর। অর্থাৎ ভারত আমেরিকার শীর্ষ বৈঠকের অক্ষও ইসরায়েল কেন্দ্রিক। এগুলো সেই সময়ের কথা যখন 2017-তে প্রথমবার ইসরায়েল সফরে গেছিলেন মোদী। আর আজকের প্রেক্ষাপট, ইরান ভারতের পুরনো কৌশলগত সঙ্গী, তারা চাপে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের গন্ধ। এই আবহে আবার ইসরায়েলমুখী কূটনীতি। প্রশ্ন উঠবে, ট্রাম্পের হুমকির ভয়ে কি রাশিয়া এবং ইরান থেকে দূরত্ব বাড়িয়ে ইসরায়েলের দিকে দুহাত বাড়ানো হচ্ছে? বন্ধুত্ব অনেক সময় ঢাল হয়ে দাঁড়ায়, তার আড়ালে কঠিন প্রশ্ন চাপা পড়ে যায়। প্যালেস্টাইন ইস্যুতে বিশ্বজুড়ে সমালোচনা বাড়ছে, বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে সরব বহু দেশ। তবু ভারত ঘনিষ্ঠতার প্রদর্শন করছে কেন? সবচেয়ে বড় প্রশ্ন, এই বন্ধুত্বে পাল্লা কার ভারী? ভারতকে সমান শর্তে খেলছে নাকি গোয়েন্দা প্রযুক্তি আর প্রতিরক্ষা নির্ভরতার জালে জড়িয়ে পড়ছে? কূটনীতিকে আবেগে চলে না স্বার্থের অঙ্কে? ইসরায়েলের সঙ্গে আমাদের প্রতিরক্ষা এবং গোয়েন্দা প্রযুক্তিতে নির্ভরতা যদি ক্রমেই বাড়তে থাকে, একদিন সেই বন্ধুত্বই কি নতুন চাপ হয়ে দাঁড়াবে না? ভারতকে ধীরে ধীরে ইসরায়েলের কৌশলগত বলয়ে আটকে যাচ্ছে। আমরা একবারও বলছি না সম্পর্ক থাকবে না, কিন্তু সমস্যা হচ্ছে সেই অন্ধ উচ্ছ্বাসে। ইসরায়েলের ক্ষেত্রে তো এটা প্রায় উন্মাদনার সমান। প্রশংসার ঢাক এত জোরে বাজছে যে বাস্তবতার শব্দ চাপা পড়ে যাচ্ছে। ইসরায়েলের সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ অবশ্যই বড় ঘটনা, কিন্তু নেপালের সংসদে ভাষণের ফল কি হলো? সম্পর্ক কি নতুন উচ্চতায় উঠল নাকি অবিশ্বাসের ফাঁকটাই শুধু বাড়ল? আমেরিকার কংগ্রেসেও প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, নিট ফল কি? ট্রাম্পের শুল্ক খাড়া থেকে ভারত কি আদৌ স্বস্তি পেয়েছে?
বিদেশ নীতি একটা জটিল বিষয়, এতে অনিশ্চয়তা থাকে, সমঝোতা থাকে। কিন্তু 2014 পর থেকে যে আবহ তৈরি হয়েছে তাতে ঘোষণা আগে, ফলাফল পরে, বা কখনোই ফলাফলই নেই। অপারেশন সিন্দুর চলাকালীন আমরা দেখেছি চীন প্রকাশ্যে পাকিস্তানের পাশে, দেখেছি ট্রাম্প তার ঘরে ডেকে নিয়ে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে রুদ্ধদ্বার মধ্যাহ্নভোজ বৈঠক করছেন। আর অন্যদিকে ভারতকে 30টি দেশে প্রতিনিধি পাঠাতে হয়েছে সমর্থন জোগাড় করতে। প্রশ্নটা অস্বস্তিকর, তবু করা দরকার যে এত দৌড়ঝাঁপের পরেও পাকিস্তানের বিরুদ্ধে কি কোনো কঠোর আন্তর্জাতিক অবস্থান গড়ে উঠল? বিদেশ নীতি ঢোল পেটানোর বিষয় নয়, এটা ঠান্ডা মাথার হিসেব। আর সেই হিসেবটা কষা না হলে বন্ধুত্বের আলোয় অনেক সময় নিজের ছায়াটাই বড় হয়ে যায়। কূটনীতিতে আলিঙ্গন, চওড়া হাসি, মাই ফ্রেন্ড ইত্যাদির ভূমিকা শূন্য। সম্পর্ক টিকে থাকে স্বার্থে, প্রযুক্তিতে, বাস্তব লাভে, অপটিক্সে নয়। শোনা যাচ্ছে ইসরায়েল নাকি তাদের শক্তিশালী আয়রন ডোমের প্রযুক্তি ভারতকে দিতে পারে। এখনো সরকারি ঘোষণা হয়নি। যদি সত্যি সেটা হয়, বড় ঘটনা হবে, কারণ এই প্রযুক্তি ইসরায়েল কাউকে সহজে দেয়নি। উৎপাদন যদি ভারতে হয় সেটাও কৌশলগত সাফল্য। আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে আয়রন ডোমের সুনাম আছে, এটা ঠিক। তবু সাম্প্রতিক অতীতে দেখা গেছে ইরানের মিসাইল হামলায় ইসরায়েল 80% আটকানোর দাবি করলেও তাদের ক্ষতি যথেষ্টই হয়েছে। এমনকি ইন্টারসেপ্টর মজুত নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছিল। গত বছর পরিস্থিতি সামলাতে আমেরিকাকেও এগোতে হয়েছে। অর্থাৎ প্রযুক্তি শক্তিশালী, কিন্তু অপরাজেয় নয়। বর্তমান প্রেক্ষাপটটা ভাবুন, ইরান আমেরিকা উত্তেজনা চরমে। ইরান ইসরায়েল সংঘাত হয়তো সময়ের অপেক্ষা। ভারত নিজেই ইরানে থাকা নাগরিকদের সতর্ক করেছে। তার মধ্যেই প্রধানমন্ত্রীর এই ইসরায়েল সফর। এই সফরকে ইরান প্রসঙ্গ থেকে আলাদা করা যায় না। পশ্চিম এশিয়ার রাজনীতিতে সমস্ত সুতো জড়ানো। অতএব সোজা প্রশ্ন, ভারত কি ঠান্ডা মাথায় হিসেব করছে, নাকি আবারও অপটিক্স কূটনীতি বাস্তবতার চেয়ে বড় হয়ে উঠছে? 2রা মার্চ ইসরায়েলে পুরিম উৎসব। পুরিম হলো বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার স্মরণে আনন্দ, সাহস আর টিকে থাকার উৎসব। সেই সময় ঘিরেই হামলার জল্পনা বাড়ছে। ফলে এমন জটিল মুহূর্তে ইসরায়েল সফর করে ভারতকে তার পুরনো কৌশলগত সঙ্গী ইরানকে বার্তা এই মর্মে দিচ্ছে যে আমরা চিন্তিত নই, আমরা পক্ষ বেছে নিয়েছি। ইসরায়েল সফরকে ইরান প্রসঙ্গ থেকে আলাদা করা যায় না। যুদ্ধ যদি ছড়ায়, সফরের পরে হলেও তেহরান দিল্লি সম্পর্কের ওপর তার দীর্ঘ ছায়া পড়বেই। আর একটা কঠিন বাস্তবতা রয়েছে, ইসরায়েলের যে কোনো বড় কূটনৈতিক সমীকরণ শুরু হয় আমেরিকা দিয়ে, শেষও হয় আমেরিকাতেই। তাহলে প্রশ্ন উঠবে না কেন এই সফর কি পরোক্ষে ওয়াশিংটনকে খুশি করতেই? এখানে প্রশ্নটা শুধু বন্ধুত্বের নয়, এটা অবস্থান নেওয়ার রাজনীতি। আর অবস্থান একবার নিলে তার মূল্যও দিতে হয়। কূটনীতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ নিজস্ব স্বার্থ। আজকাল যে কোনো বিদেশ সফর, যে কোনো ডিল, যে কোনো জোট, সবকিছুর বিশ্লেষণে এই শব্দটা মাদুলির মতন জুড়ে দেওয়া হয়। যেমন মন্দিরের সামনে প্রাচীন লিখে দিলেই তার মর্যাদা বাড়ে, তেমনি বিদেশ নীতির সামনে যেন নিজস্ব স্বার্থ কথাটা লিখে দিলেই সব প্রশ্ন থেমে যায়। বিদেশ নীতি আসলে বেলুনের মতন, যেদিকে বেশি হাওয়া সেদিকেই ফুলে ওঠে। যদি নিজস্ব স্বার্থ এতই প্রাধান্য পায়, তাহলে রাশিয়া ইরান থেকে তেল কেনা কমাতে চাপ মানতে কেন হয়? চাবাহার বন্দর প্রকল্পে গতি ধীর হয়ে যায় কেন? কেন ইরানের প্রধানমন্ত্রীর ভারত সফর পিছিয়ে যায়? এক ইসরায়েলের সঙ্গে সম্পর্ককেও কি শুধু নিজস্ব স্বার্থ বলে ব্যাখ্যা করা যায়, যখন ইসরায়েলের বড় স্বার্থ আমেরিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো? ইউরোপের একাধিক দেশ আমেরিকার ট্যারিফ নীতির প্রকাশ্য সমালোচনা করেছে। ভারতের তরফে কি তেমন স্পষ্ট বয়ান এসেছে? বিদেশ নীতি সর্বদাই জটিল বিষয়। সেখানে শুধু নিজস্ব স্বার্থ শব্দে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। প্রশ্ন হচ্ছে, স্বার্থ কার, কৌশল কার, আর চাপটা কে নিচ্ছে? প্রধানমন্ত্রী 3বার সৌদি আরব সফর করেছেন, 2016, 2019, 2025। সর্বোচ্চ নাগরিক সম্মানও পেয়েছেন। সম্পর্ক নাকি আগের চেয়ে মজবুত হয়েছে। কিন্তু অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে কি হলো? ভারত যখন পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করতে চাইছে, তখনই রিয়াদ ইসলামাবাদের মধ্যে এই মর্মে চুক্তি হলো যে একজনের উপর আক্রমণ মানে দুজনের উপর আক্রমণ। সৌদির সঙ্গে এত ব্যক্তিগত ঘনিষ্ঠতা সত্ত্বেও ভারত সেই চুক্তি থেকে তাদের বিরত করতে পারল না। সৌদি যে পাকিস্তানকে সন্ত্রাসের পালক রাষ্ট্র হিসেবে দেখে না, ভারতকে এটা বুঝেছে। বেঞ্জামিন নেতানিয়াহু বহুদিন ধরেই হুমকির ভাষ্য গড়ে তুলেছেন।
90-এর দশক থেকে বলে আসছেন ইরান বোমা বানাচ্ছে, এখনো প্রমাণ নেই। এখন আবার নতুন বয়ান, র্যাডিক্যাল শিয়া সুন্নি অক্ষ, তারই মোকাবিলায় ভারত সহ 6 দেশের হেক্সাগন অ্যালায়েন্স। কিন্তু সত্যিই কি ইসরায়েলের বিরুদ্ধে কোনো সুন্নি জোট দাঁড়িয়ে আছে? 2025-এ ইসরায়েল তার 6 প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে, আরও কয়েকটিকে হুঁশিয়ারি দিয়েছে প্যালেস্টাইন, ইরান, লেবানন, সিরিয়া, ইয়েমেন আঘাতের মুখে। মিশর, তুরস্ক, সৌদি আরব, ইরাক, জর্ডন সতর্ক বার্তা পেয়েছে। তবু কোনো সুন্নি অক্ষ কিন্তু তৈরি হয়নি। কূটনৈতিক বিবৃতি, যৌথ নিন্দার বেশি জল গড়ায়নি। ভারতের সামনে তাই অঙ্কটা কঠিন। ইরান, তুরস্ক, সৌদি, কাতারের বিরুদ্ধে যদি নতুন কোনো অক্ষ গড়ে ওঠে, তার সরাসরি প্রভাব পড়বে পশ্চিম এশিয়ার রাজনীতিতে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক টানাপোড়েনের সময়। মধ্যপ্রাচ্যে এখন কারোর সঙ্গে সম্পর্ক রাখা সহজ নয়, সমীকরণ দ্রুত বদলায়। তবু আজ পর্যন্ত ভারত সবার সঙ্গে কাজের সম্পর্ক বজায় রেখেছে। অতএব আমরা কি সেই ভারসাম্য বজায় রাখবো, নাকি আমেরিকাকে তুষ্ট করতে একটি নির্দিষ্ট অক্ষে ঢুকে বাকি দরজাগুলো নিজেই অর্ধেক বন্ধ করে দেব? সম্প্রতি রাষ্ট্রসংঘে 100-র বেশি দেশ প্যালেস্টাইন অধ্যুষিত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে সই করেছে। ভারতও সই করেছে, তবে দেরিতে। অথচ এই ওয়েস্ট ব্যাংকের রামাল্লাতেই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে একসময় সফর করেছিলেন মোদী। কিন্তু গাজায় গণহত্যার প্রশ্নে যখন ভোট হলো, ভারত অংশ নিল না। আর এবার তো ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে হামাসকে প্রধানমন্ত্রী 26/11 সন্ত্রাসবাদীদের একসঙ্গে বন্ধনীতেই জুড়ে দিলেন। যেন ডোনাল্ড ট্রাম্পকে মোদী বনলতা সেন কবিতার পংক্তির মতন বলতে চাইছেন, তুমি তো জানো না কিছু, না জানিলে তবু আমার সকল গান তোমারে লক্ষ্য করে। গাজায় 2 বছরে 75,000-এর বেশি মানুষের মৃত্যু। লেবানন, ইয়েমেন, সিরিয়ায় হামলা, এগুলো কি শান্তির উদাহরণ? ইসরায়েল নিজেকে শান্তিপ্রিয় বলে গান্ধীর ভারতের সঙ্গে তুলনা করেছে, যেই দেশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে। এই তুলনা শুধু অস্বস্তিকর নয়, প্রশ্নবিদ্ধ। ভারত কি সত্যি এক পাল্লায় দাঁড়াতে চায়, নাকি কূটনৈতিক সুবিধার অঙ্কে নৈতিকতার রেখাটা ক্রমশ মুছে যাচ্ছে? ইসরায়েল কখনো প্যালেস্টাইনি অথরিটির পূর্ণ কর্তৃত্ব মানেনি, নিজের দাবিও ছাড়েনি। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার লিখছেন, ভারত এবং ইসরায়েলের নাকি একই হুমকির মুখে। সীমান্ত পারের সন্ত্রাস, র্যাডিক্যাল মতাদর্শ, সাইবার আক্রমণ, অসম যুদ্ধ। কিন্তু প্রশ্ন সেখানেই, এটাই কি আসল কারণ, নাকি বৃহত্তর ভূ রাজনীতির অঙ্ক? কূটনীতি শুধু চুক্তি আর প্রতিরক্ষার সহযোগিতা নয়, এটা দেশের নৈতিক মেরুদণ্ডের পরীক্ষা। এখন দেখার, ভারত কি কেবল কৌশল বেছে নেবে, নাকি কণ্ঠও তুলবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।